মাইটোসিস কোষ বিভাজনের দুটি প্রধান পর্যায় আছে, ঠিক আছে? যে কোনো কোষ বিভাজনেরই দুটি পর্যায়, কি ক্যারিওকাইনেসিস আর কি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে কি সাইটোপ্লাজমের বিভাজন, ঠিক আছে? তাহলে ক্যারিওকাইনেসিসের নামটা কেন এসছে সেটা এখানে বলেছে, দেখ গ্রিক শব্দ ক্যারিয়ন মানে কি নিউক্লিয়াস, ঠিক আছে? আর কাইনেসিসের অর্থ হচ্ছে বিভাজন, ওই জন্যই ক্যারিওকাইনেসিস মানে কি হয়ে যাচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে? এবার নেক্সট পেজ। তাহলে দেখ মাইটোসিস, ঠিক আছে? তাহলে ক্যারিওকাইনেসিস যে আছে, ক্যারিওকাইনেসিস মানে কি বললাম আমরা, নিউক্লিয়াসের বিভাজন, কোষ বিভাজন না, কোষের নিউক্লিয়াসের বিভাজন। আর কোষের সাইটোপ্লাজমের বিভাজন মানে কি সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস ওটা মানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্যারিওকাইনেসিসের চারটা পর্যায় হয়, চারটা দশা হয়। প্রথমটার নাম প্রোফেজ, তারপর একটা মেটাফেজ, তারপর একটা অ্যানাফেজ, তারপর একটা হচ্ছে কি টেলোফেজ, ঠিক আছে? প্রোফেজ মানে কি, যখন যেটা হচ্ছে স্টার্টিং ফেজ, সেখানে কি হচ্ছে ক্রোমাটিন তন্তুটা দলা পাকিয়ে ক্রোমোজোম তৈরি করছে জাস্ট, ঠিক আছে? দলা পাকানো শুরু করছে। তারপর মেটাফেজে কি হচ্ছে, মেটাফেজের মেইন ব্যাপার হচ্ছে, দাঁড়া আমি পাশে ছবি এঁকে দিচ্ছি একটা, এটা কোষ, ঠিক আছে? প্রোফেজে কি হচ্ছে, এই যে নিউক্লিয়াসটা কি হচ্ছে, নিউক্লিয়াসের ইয়েগুলো ভাঙছে, নিউক্লিয় পর্দাটা হালকা হালকা ভাঙা শুরু করছে, আর এগুলো কি দলা পাকানো শুরু করছে ক্রোমোজোম তৈরি করবে জন্য, ঠিক আছে? ক্রোমোজোম তৈরি করবে জন্য অন্যকালে দিয়ে কি দলা পাকানো শুরু করছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোফেজ। তারপরে কি মেটাফেজে কি হবে বল? মেটাফেজে হ্যাঁ দলা পাকিয়ে যাবে। আর একটা এটার মেইন যেটা আর কি আমাদের মেইন জিনিস যেটা চিনব যেভাবে, সেটা হচ্ছে কি ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তলে এইভাবে সেজে থাকবে, নিরক্ষীয় তলে এইভাবে সেজে থাকবে। এই দুটা গেল, একটা বাবার থেকে একটা মায়ের থেকে কালো, আর লালও একটা বাবার থেকে একটা মায়ের থেকে। এগুলোকে কি বলে, সমসমস্ত ক্রোমোজোম, ক্রোমোজোম। এই লাল দুটা লাল একে অপরের কি সমসমস্ত, দুটা কালো একে অপরের সমসমস্ত। এটা হয়ে গেল কি মেটাফেজ, প্রোফেজের পর মেটাফেজ। তাহলে মেটাফেজের মেন ইয়ে কি হলো, যে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তলে সেজে গেল। আর সেন্ট্রিওল যেগুলো ছিল, সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওলগুলো, সেগুলো এদিকে যাত্রা শুরু করে দিয়েছে, মানে এই দুই মেরুর দিকে। তাহলে মেরুর দিকে কে যাবে, সেন্ট্রোজোম, আর নিরক্ষীয় তলে কে থাকবে, ক্রোমোজোম, ঠিক আছে? এবার অ্যানাফেজ দশাটাই হচ্ছে মানে মেইন কাজটা হয়, ওখানেই ছিঁড়ে যায় অ্যানাফেজ দশায়, ঠিক আছে? এখানে বেমতন্তু গঠনও কিন্তু শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে বেমতন্তু গঠন, ঠিক আছে? আচ্ছা, স্টার্ট হয়ে যাবে বা হয়তো কমপ্লিটও হয়ে যাবে, ওটা আমার ঠিক মনে নেই, বই দেখে আমি বলছি। স্টার্ট হয়ে যাবে মানে এটা কমপ্লিট হয়ে যাবে নাকি এতটুকুই থাকবে। মেইন ব্যাপার হচ্ছে কি নিরক্ষীয় তলে সাজবে, এই দশার এটাই চিহ্ন আর কি। কপি, এবার কি এটা অ্যানাফেজ দশা, তাই না? অ্যানাফেজ দশা কি হবে, এগুলো মাঝখান থেকে ছিঁড়ে যাবে, এরকম করে প্রথমে কানেক্টেড হয়ে গেল ধর, ঠিক আছে? সবাই কানেক্টেড হয়ে গেল, তারপরে টান লাগবে, কানেক্টেড হওয়ার পর টান লাগার জন্য কি হবে, সব ছিঁড়ে যাবে মাঝখান থেকে। এই ছিঁড়ে গেল একটা, দুই নাম্বারটাও ছিঁড়ে গেল, লালগুলোও কি হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তাহলে এখন এই ক্রোমাটিড দুটো, ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড ছিল, ক্রোমাটিডগুলো ছিঁড়ে গেল।
এখন যে নতুন ক্রোমাটিডগুলো আছে এগুলোই নতুন কোষের ক্রোমোজোম হবে, তাই না? একটা করে ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম হবে। আচ্ছা, আর টেলোফেজে কি হবে? টেলোফেজে এই সাইটোপ্লাজম আঁকলাম, এখানে একটা আগে ভাঁজ হওয়ার সৃষ্টি হবে, সাইটোকাইনেসিস শুরু হবে। ঠিক আছে, সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। এখান থেকে ভাঁজ হওয়া শুরু হয়ে যাবে, আর এখান থেকে এই 4টা হয়ে গেল, এখানে মেরুর কাছে 4টা হয়ে গেল, লাল কালি দিয়ে। এখানেও কি হয়ে গেল? সেম ছবি নিচেও। ঠিক আছে, আর এদের দিকে কি হবে? নিউক্লিয় পর্দা যে অবলুপ্ত হয়ে গেছিল এখানে, এখানেও আবার নিউক্লিয় পর্দার আবির্ভাব শুরু হবে। এই একটা নিউক্লিয় পর্দা তৈরি হবে এদিক দিয়ে, আর এদিক দিয়ে নিউক্লিয় পর্দা তৈরি হবে, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস। ঠিক আছে, হালকা হালকা নিউক্লিওলাস দেখিয়ে দিই একটা। এটা হয়ে গেল কি? টেলোফেজ। প্রোফেজে তাহলে কি হচ্ছে? দলা পাকানো শুরু হচ্ছে। মেটাফেজে কি হচ্ছে? দলা পাকিয়ে একদম স্পষ্ট ক্রোমোজোম তৈরি হচ্ছে। ঠিক আছে, আর সেগুলো কি নিরক্ষীয় তলে সেজে যাচ্ছে। আর সেন্ট্রোজোমের সেন্ট্রিওলগুলো কি হচ্ছে? সব মেরু অঞ্চলে চলে যাচ্ছে, একটা উত্তর মেরুতে, একটা দক্ষিণ মেরুতে, তাই না? তারপরে কি হচ্ছে? অ্যানাফেজ দশায় এগুলো কানেক্টেড হয়ে যাচ্ছে এবং টেনে ছিঁড়ে দিচ্ছে। এখানেই মেন বিভাজনটা হলো অ্যানাফেজ দশায়। আর টেলোফেজ দশায় এদিকে ক্যারিওকাইনেসিসের সাথে সাথে সাইটোকাইনেসিসও শুরু হয়ে গেছে। এটাকে এখানে খাঁজ তৈরি হয়ে গেছে, এগুলো খাঁজটা আস্তে আস্তে বড় হয়ে ডবল সেল তৈরি করে দেবে। আর এছাড়াও কি হচ্ছে? ক্যারিওকাইনেসিসের যেগুলো হচ্ছে নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাস পুনরাবির্ভাব শুরু হচ্ছে। আর এগুলো তো আগেই চলে গেছিলো, তাই না? এবার দেখ বইয়ে কী কী আছে পড়ে যাচ্ছে। প্রোফেজ, প্রো শব্দের অর্থ কি? প্রথম, এবং ফেজ মানে দশা, জানিসই মাইটোসিসের প্রথম আর দীর্ঘতম দশা এটা। এই দশাটাই সবচেয়ে বেশি সময় ধরে থাকে, দীর্ঘতম দশা। প্রধান বৈশিষ্ট্য কি? প্রোফেজের শুরুতে নিউক্লিয়াসের জল হ্রাস পায়, ঠিক আছে, ফলে মোটা কুণ্ডলীকৃত ক্রোমোজোম দেখা যায়। বললাম যে কুণ্ডলীকৃত হতে শুরু করবে, তাই না? এই পদ্ধতিকে কি বলা হয়? স্পাইরিলাইজেশন বলা হয়। বোঝা গেল? এর ফলে কি? প্রোফেজের শেষের দিকে ক্রোমোজোম ক্রমশ দৃশ্যমান হয়। প্রত্যেকটি ক্রোমোজোম বিভক্ত হয়ে একজোড়া ক্রোমাটিড গঠন করে, যারা সেন্ট্রোমিয়ারে পরস্পরের সাথে সংলগ্ন অবস্থায় থাকে। এদেরকে সিস্টার ক্রোমাটিড বলে। বোঝা গেল? মানে এই যে এক্স আকৃতির যেটা, সেটা এখান থেকেই গঠন শুরু হয়ে যাবে, প্রোফেজ থেকেই গঠন শুরু হয়ে যাবে। এরকম করে কালো কালি দিয়ে আঁকতে হতো, আমি লাল কালি দিয়ে করে দিলাম। ক্রোমোজোম গঠন হওয়া শুরু হবে, এবং এখান থেকেই তো ডবল তো এখান থেকেই থাকবে না, কারণ এস দশা যেটা ছিল এর আগে, ইন্টারফেজের এস দশা, তখনই তো ডবলটা হয়ে গেছিল। আচ্ছা, তারপর কি বলছে এবার? এই দশায় নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা ধীরে ধীরে বিলুপ্ত হয়, বললাম একটু আগেই, তাই না? আচ্ছা, প্রাণীকোষে সেন্ট্রোজোমের প্রতিলিপি তৈরি হয় ও তা দুটি কোষের বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে। এই যে সেন্ট্রিওল যেগুলো ছিল, সেন্ট্রোজোমের সেন্ট্রিওল, ওগুলো কি হচ্ছিল? ডবল হয়ে গেল, এক সেট থেকে 2 সেট হয়ে গেল এরকম, ঠিক আছে, আর দুই মেরুর দিকে চলতে শুরু করলো। বোঝা গেছে? এরপর সেন্ট্রোজোমগুলি থেকে মাইক্রোটিউবিল নক্ষত্র আকারে আবির্ভূত হয়, একে অ্যাস্ট্রাল রশ্মি বলে। ঠিক আছে, অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু বা স্পিন্ডিল ফাইবার তৈরি হয়। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমীয় মাইক্রোটিউবিল থেকে বেমতন্তুর আবির্ভাব ঘটে, এদেরকে অ্যানাস্ট্রাল বেমতন্তু বলে। তাহলে প্রাণীকোষে মানে কিসের থেকে হয়? প্রাণীকোষে যেটা হয় বেমতন্তুটা রশ্মির মতো যেটা দেখতে পাচ্ছি, সেটা অ্যাস্ট্রাল রশ্মি থেকে হয়, সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রশ্মি থেকে। আর হচ্ছে এদেরগুলোকে কি হয়? এদেরগুলোকে কি বলে? উদ্ভিদেরগুলোকে অ্যানাস্ট্রাল বলে। অ্যাস্ট্রাল কেন বলে? কারণ ওরা মাইক্রোটিউবিল
থেকে সৃষ্টি হয়, আর এরা হচ্ছে মানে আমরা সেন্ট্রোজোমগুলি থেকে প্রথমে মাইক্রোটিউবিউল সৃষ্টি হচ্ছে নক্ষত্র আকারের। নক্ষত্র মানে কি? অ্যাস্টার, ঠিক আছে, ওই জন্য এদেরকে অ্যাস্ট্রাল রশ্মি বলে। নক্ষত্রের আকারে সৃষ্টি হচ্ছে প্রাণী কোষে, ওই জন্য এদেরকে অ্যাস্ট্রাল বলছে। আর উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের যে মাইক্রোটিউবিউল আছে ওগুলো কোনো তারার মতো আকার সৃষ্টি করে না, ঠিক আছে, ওগুলোর মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তুর আবির্ভাব ঘটে, একে অ্যানাস্ট্রাল বেমতন্তু বলে। তো অ্যাস্ট্রাল অ্যানাস্ট্রাল অত ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আগের যেই পয়েন্টগুলো বললাম। কি হচ্ছে যে ক্রোমোজোমটা দলা পাকানো শুরু করছে, আর সেন্ট্রোজোম দুটো ডবল হয়ে দুই মেরুর দিকে যাত্রা শুরু করছে। এখানে সবকিছুই প্রোফেজ, যেহেতু শুরুর দশা, সবকিছু শুরু হবে। নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস অবলুপ্ত হতে শুরু করছে, হবে না, হতে শুরু করছে। আচ্ছা, এবার মেটাফেজ দশা। মেটাফেজ দশার মেটা মানে কি? মধ্যবর্তী, তাই না? মাইটোসিসের মধ্যবর্তী স্বল্পস্থায়ী একটি দশা হচ্ছে কি? মেটাফেজ। এই দশাটিতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোমগুলিকে গোনা যায়, মানে তুই এত স্পষ্ট দেখতে পারবি যে আলাদা আলাদা করে গুনতে পারবি। মেটাফেজ দশায় কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে ক্রোমোজোমগুলি প্লেটের মতো বিন্যস্ত থাকে, যাকে মেটাফেজ প্লেট বা ইকুইটোরিয়াল প্লেটও বলা হয়। মেটাফেজ প্লেট কি? এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এখানে যে সেজে গেল ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তলে, এটাকে কি বলছে? মেটাফেজ প্লেট বলছে, ঠিক আছে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়। এই যে বললাম যে যুক্ত হয় কি না আমার ঠিক মনে নেই, যুক্ত হয়, এই ইয়েতেই যুক্ত হয়ে যায়, ঠিক আছে, এই পর্যায়েই যুক্ত হয়ে যায়। ছবিটা তাহলে এরকম হবে, কানেক্টেড হবে সব, বেমতন্তুর সাথে যুক্ত হয়। এদের ক্রোমোজোমাল বেমতন্তু বলা হয়। কিছু কিছু বেমতন্তু একটি মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, এদেরকে নিরবিচ্ছিন্ন তন্তু বলা হয়। মানে এই যে কিছু কিছু তো দেখলাম এরকম আধা আধা কানেক্টেড আছে দুদিকে, কিছু কিছু আবার এরকম এরকম করে মাঝখানে ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হচ্ছে না, ডিরেক্ট কানেক্টেড আছে, ঠিক আছে, ওদের কথাই বলছে। ওদেরকে কি বলছে? নিরবিচ্ছিন্ন তন্তু বলা হয়। প্রাণীকোষের বড় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলের কেন্দ্রের দিকে এবং ছোট ক্রোমোজোমগুলি পরিধির দিকে বিন্যস্ত থাকে, মানে ভেতরের দিকে বড় ক্রোমোজোমগুলো থাকবে আর হ্যাঁ বাইরের দিকে ছোট ছোটগুলো থাকবে, ঠিক আছে। কিন্তু দুটাই আছে, বড় ছোট, আর কি আঁকবো। এবার কি? অ্যানাফেজ দশা। এই অ্যানা মানে কি? গ্রিক শব্দ অ্যানা, কথা অর্থ প্রান্তের কাছাকাছি। মাইটোসিসের তৃতীয় ও সবচেয়ে ছোট দশা, সবচেয়ে এটা ইম্পর্টেন্ট, আর সবচেয়ে ছোট দশা, ঠিক আছে। অ্যানাফেজের বৈশিষ্ট্যগুলি কি? অ্যানাফেজের শুরুতে সিস্টার ক্রোমাটিড দুটি সংযোগস্থলে অবস্থিত সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পূর্ণ হয়। এই যে এদেরকে তো সিস্টার ক্রোমাটিড বলবো না, একটাকে অপরটার বলেছিলাম। তো এই সিস্টার ক্রোমাটিড দুটি কি হবে? আলাদা হয়ে দুই মেরুর দিকে গমন শুরু করবে, ওটাই বলেছে। এর ফলে দুটি সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে দুটি অপত্য ক্রোমোজোম তৈরি হয়। মানে দুটা যে ক্রোমাটিড আলাদা হয়ে গেল, ওরাই তো এখন নতুন ক্রোমোজোম, ক্রোমাটিডটাই এখন ক্রোমোজোম, ক্রোমোজোমটার মধ্যে সিঙ্গেল ক্রোমাটিড আছে। আচ্ছা, নতুন অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ বল কাজ করায় অপত্য ক্রোমোজোমগুলি দুই সেটে বিভক্ত হয়ে বিপরীত মেরুতে চলে যায়, একে ক্রোমোজোমীয় চলন বা অ্যানাফেজীয় চলন বলা হয়। এই যে দুই মেরুর দিকে যে চলে যাচ্ছে ক্রোমোজোমগুলো, ক্রোমাটিডগুলো নতুন, মানে আগের যেগুলো ক্রোমাটিড এখন নতুন নাম দিচ্ছি তাদের ক্রোমোজোম, তারা কি হচ্ছে? দুই মেরুর দিকে যে চলে যাচ্ছে, তাকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন। এই অ্যানাফেজীয় চলনের সময় কী হয়? ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ারের কাছে ইংরেজি অক্ষর ভি এর মতো বা এল এর মতো বা জে এর মতো বা আই এর মতো আকৃতি ধারণ করে। কারণ কি? দেখ, এই একদম যেটা মাঝামাঝি থাকবে, এদিক থেকে টানছে, তাহলে টানলে কেমন হয়ে যাবে? এরকম হয়ে যাবে ভি এর মতো দেখতে। কিছু কিছুগুলোর কি হচ্ছে? একটা বড় একটা ছোট, তাহলে এটাকে যখন টান মারবে একটা ছোট হবে, একটা এরকম হবে, জের মতো লাগছে, এটা আরেকটু বড় হলে এল এর মতো লাগছে, ঠিক আছে। আর এটা একদমই যদি প্রান্তে থাকে, একদিকে থাকে, আরেকদিকে কিছুই না থাকে প্রায়, তাহলে কি? আয়ের মতো হয়ে যাবে, ওটাই বলেছে। তো ভি আকৃতির হলে সেটাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে, এল আকৃতির হলে সাবমেটাসেন্ট্রিক বলে, যে আকৃতির মানে আরেকটা বাহু আরও ছোট হয়ে গেলে অ্যাক্টোসেন্ট্রিক বলে, আর একদমই যদি না থাকে আরেকটা বাহু, সেটা কি বলে? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। মানে একদম প্রান্তে যেটা আছে সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোম। ক্রোমোজোমীয়
চলো এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনটাকে কি বলে, ভি আকৃতি হলে কি বলে, এল আকৃতি হলে কি বলে। আচ্ছা, ক্রোমোজোমীয় চলন ঘটার সময় পৃথক হওয়া ক্রোমাটিডের মধ্যবর্তী অঞ্চলে বিশেষ ধরনের তন্তু আবির্ভূত হয়, এদেরকে ইন্টারজোনাল তন্তু বলা হয়। বেমতন্তুর সংকোচন ও প্রসারণের ফলে অর্ধেক অপত্য ক্রোমোজোম দুই মেরুর বিপরীত দিকে অগ্রসর হয়, ঠিক আছে। অ্যানাফেজের শেষে একই প্রকার ডিএনএ বিশিষ্ট দুটি অপত্য ক্রোমোজোমের সেট আমাদের তৈরি হয়ে যায়, ঠিক আছে। বেমতন্তুটা যেন কি ছিল? বেমতন্তুটা যে রশির মতো যেটা ছিল, এগুলো। ও, আর এগুলো কি বলছে, অ্যানাফেজ দশা এরা যখন এরকম করে চলে যায় দুই দিকে, এদের মাঝখানেও এক ধরনের তন্তুর সৃষ্টি হয়, এরা ঠেলে দূরে যাওয়ার জন্য। এদেরকে কি বলে, কি বললাম, ইন্টারজোনাল তন্তু বলা হয়, ঠিক আছে। অ্যানাফেজের শেষের দিকে, আচ্ছা এটা তো পড়ে নিলাম, অ্যানাফেজ শেষ হয়ে গেল। তাহলে অ্যানাফেজে আমরা কি দেখলাম, এটা মাঝখান থেকে ছিঁড়ে গেল এই বেমতন্তুগুলো সংকোচনের জন্য, আর মাঝখান থেকে নতুন একটা তন্তু সৃষ্টি হলো যাদেরকে ইন্টারজোনাল তন্তু বলে। আর এগুলো দেখলাম যখন দূরে চলে যাচ্ছে তখন বিভিন্ন আকৃতির হচ্ছে, একদম যদি সেন্ট্রোজোমটা মাঝখানে ছিল, ধর সেন্ট্রোজোম বলছি কেন, আরে প্রাথমিক কাজ যেটা, ঠিক আছে, সেটা মাঝখানে ছিল, তাহলে এটা চলে যাওয়ার সময় কেমন হবে, ভি আকৃতির হবে। একটা বাহু আর একটু ছোট থাকলে এল আকৃতির হবে, আরও ছোট থাকলে জে আকৃতির হবে, আরও ছোট থাকলে এল আকৃতির হবে, তাই না? হ্যাঁ, আই আকৃতির হবে, ভুল করে এল বললাম। আচ্ছা, সেন্ট্রোমিয়ারকে সেন্ট্রোজোম বলে দিচ্ছিলাম ভুল করে, যাই হোক। টেলোফেজ এবার, ঠিক আছে। টেলো কথার অর্থ কি, শেষ। একটি নিউক্লিয়াসের বিভাজনের এটি নিউক্লিয়াস বিভাজনের সর্বশেষ দশা। এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি, কোষের দুই বিপরীত মেরুতে অবস্থিত অপত্য ক্রোমোজোমগুলির ঘনীভবন দূর হয় এবং ক্রোমোজোমগুলির পাক খুলে অস্বচ্ছ ক্রোমাটিন বস্তুর জট সৃষ্টি হয়। এই পদ্ধতিকে কি বলা হয়, আগেরটা কি ছিল, স্পাইরিলাইজেশন, যখন ওই তন্তুগুলো সংকুচিত হয়ে ক্রোমোজোম তৈরি করছিল, এখন ক্রোমোজোমগুলো কি হচ্ছে, প্যাচ খুলে স্পাইরিলাইজেশন ঘটছে, অর্থাৎ আবার ক্রোমাটিন তন্তু সৃষ্টি হচ্ছে। এই দশায় বেমতন্তুগুলি ক্রমশ বিলুপ্ত হতে থাকে এবং প্রাণীকোষের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তু থেকে স্টেম বডি গঠন হয়, ঠিক আছে। আচ্ছা, স্টেম বডিটা বলছি আমি। প্রত্যেকটি মেরুতে পুনরায় নিউক্লিওলাস সৃষ্টি হয় এবং নিউক্লিয় পর্দা আবির্ভূত হয়, ঠিক আছে। এবার কি বলছে, নিউক্লিয়াসে জলের পুনঃশোষণ ঘটে ও প্রসারণের ফলে দুটি সম্পূর্ণ অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, তাই না? এবার দেখ, এই যে আমরা ছবিটা এঁকেছিলাম, এখানে কি হবে, টেলোফেজে এগুলো পেঁচানো শুরু করে দেবে, পেঁচানো শুরু করে দেবে, এরকম স্ট্রেট হবে না, পেঁচানো হবে, কারণ ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমগুলো খুলে আবার কি হয়ে যাচ্ছে, ভাঁজগুলো খুলে ক্রোমাটিন তন্তুর মতো গঠন সৃষ্টি হতে শুরু করে দেবে এখান থেকেই, ঠিক আছে। এখানে যেরকম পেঁচানো ছিল, এখানেও সেরকম পেঁচানো হবে। পার্থক্য কি, এখানে খালি ডাবল ছিল, এখানে একটা করে হবে, ঠিক আছে। দেখ এবার কি, সাইটোকাইনেসিস মানে কিসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? এর ফলে ক্যারিওকাইনেসিসের সৃষ্ট দুটি অপত্য যে নিউক্লিয়াস সৃষ্টি হলো দুটি, ঠিক আছে, এগুলো মাতৃকোষ থেকে অপত্য কোষে চলে যায়। মানে এই যে দুটা নিউক্লিয়াস এরকম করে গঠন হলো, মাঝখান থেকে একটা খাঁজ হয়ে সাইটোপ্লাজমটাও ভাগ হয়ে গেল, তাহলে দুটো নতুন কোষ সৃষ্টি হয়ে গেল, ওটাই বলছে। আচ্ছা, ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না ঘটলে বহু নিউক্লিয়াসযুক্ত কোষ বা সিনসিটিয়াম গঠন হয়, সিনসিটিয়াম বা সাইটিয়াম। সিনসিটিয়াম জিনিসটা কি, তাহলে এই যে এখানে যদি সাইটোকাইনেসিসটা না ঘটতো, এটা এরকমই থাকতো, তাহলে একটা কোষের মধ্যেই কটা নিউক্লিয়াস হয়ে গেল, দুটা, মানে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ হয়ে গেল, সেটাই বলছে, সেটাকে কি বলা হয়, সিনসিটিয়াম।
উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসটা একটু অন্যরকম করে হয়, ওটা একটু ডিটেইলে পড়তে হবে, বোঝা গেল? দেখ, ক্যারিওকাইনেসিসের শেষের দিকে উদ্ভিদ কোষের নিরক্ষীয় তলে কিছু মাইক্রোটিউবিউল জমা হয়ে কি তৈরি হয়? ফ্র্যাগমোপ্লাস্ট নামক একটা গঠন সৃষ্টি করে। এই যে দেখা যাচ্ছে ছবিতে, এটাকে কি বলছে? এই গঠনটাকে ফ্র্যাগমোপ্লাস্ট। আচ্ছা, এই স্থানে ডিকটিওজোম থেকে খরিত ভেসিকল জমা হয় এবং পরস্পর যুক্ত হয়ে দুটি প্লাজমা পর্দার সৃষ্টি করে। তাহলে এই স্থানে কি ডিকটিওজোম থেকে খরিত ভেসিকল জমা হয় আর পরস্পর যুক্ত হয়ে কি করে? প্লাজমা পর্দা সৃষ্টি করে। এই যে সব তোর ছবিতে এঁকে দিয়েছে, ঠিক আছে? এখান থেকে প্লাজমা পর্দা সৃষ্টি হবে, দুদিকে দুটা। আচ্ছা, দ্বিপর্দা ও তাদের মধ্যে খরিত পদার্থ বিশিষ্ট এই গঠনকে কি বলা হয়? কোষপাত বা সেল প্লেট বলা হয়। এটাকে কি বলবো আমরা? এই গঠনটাকে কোষপাত বা সেল প্লেট। দুদিকে উপরে আর নিচে দুটা কি হয়ে গেল? প্লাজমা পর্দা সৃষ্টি হয়ে যাচ্ছে, উপরে আর নিচে ভেসিকল দিয়ে কি হচ্ছে? প্লাজমা পর্দা। আর হচ্ছে এখান থেকে কি হয়ে যাচ্ছে? মাঝখানে কি ছিল? এখানে ফ্র্যাগমোপ্লাস্টটা, এখানে মাঝখানে ফ্র্যাগমোপ্লাস্টটা দিয়ে তিনটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, তাই না? উপরে নিচে কি? প্লাজমা পর্দা, মাঝখানে কি? ফ্র্যাগমোপ্লাস্ট। এগুলা মিলে কি হয়ে যাচ্ছে? কোষপাত বা সেল প্লেট। আচ্ছা, এরপর কি হয়? আগে বলে নি গোটাটা, তারপর বলছি। আচ্ছা, ফ্র্যাগমোপ্লাস্ট হলো কোষপাতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট মিলিত হয়ে মধ্যপর্দা বা মধ্যচ্ছদা গঠন হয়। ওটা বললাম হচ্ছে, ওটাই আগে বলে দিই। মাঝখানে কি ছিল? ফ্র্যাগমোপ্লাস্ট গঠন হচ্ছিল, ওপরে কি হচ্ছিল? ভেসিকাল ক্ষরণ হচ্ছিল, বললাম তো। ভেসিকাল ক্ষরণ হয়ে কি গঠন হচ্ছিল? দুটা প্লাজমা পর্দা গঠন হচ্ছিল, দুটা প্লাজমা পর্দা, মাঝখানে ভেসিকাল। এই গঠনটাকে কি বলবো? গোটা গঠনটাকে আমরা সেল প্লেট বলবো, এটাই। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস খরিত হয়, সেটা কি? ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট, ঠিক আছে? এরা মিলিত হয়ে মধ্যপর্দা বা মধ্যচ্ছদা সৃষ্টি করে। মধ্যচ্ছদার উভয় পাশে সেলুলোজ, হেমিসেলুলোজ প্রভৃতি শর্করা জমা হয়ে প্রাথমিক প্রাচীর গঠন করে। এভাবে সৃষ্ট কোষপর্দাসহ কোষপ্রাচীর কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে বিস্তৃত হয় ও পৃথক সাইটোপ্লাজম সৃষ্ট সহ দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মানে এই একটা কোষ ছিল, এখানে একটা নিউক্লিয়াস হয়ে গেল, এখানে একটা নিউক্লিয়াস হয়ে গেল। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হচ্ছে? মাঝখান থেকে জমতে শুরু করছে, আর সাইডের দিকে যাচ্ছে। সাইডের দিকে গিয়ে এটা কি হয়ে গেল? ক্যালসিয়াম, ওই সেল প্লেটের উপর আবার কি আসলো? ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, তারপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, চারটা জিনিস। ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলা প্রভৃতি শর্করা এখানে জমা হবে। জমা হয়ে কী হয়ে যাবে? মাঝখান থেকে এরকম করে একটা নতুন কোষ প্রাচীর আর দুদিকে কোষ পর্দা সৃষ্টি হয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কোথার থেকে কোন দিকে যাচ্ছে? সেন্টার থেকে প্রথমে মাঝখানে জমা হবে, তারপর আস্তে আস্তে দুই দিকে বাড়বে। কিন্তু আমাদের যখন প্রাণী কোষের বিভাজন হচ্ছিল তখন কেমন হচ্ছিল? সাইডের থেকে খাঁজ হওয়া শুরু হচ্ছিল, খাঁজটা বড় হয়ে 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 এরকম করে দুটা হয়ে যাচ্ছিল। তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য কি? প্রাণী কোষে পরিধির থেকে কেন্দ্রের দিকে হয়, আর এই উদ্ভিদ কোষে কিসের দিকে হয়? কেন্দ্রের থেকে পরিধির দিকে, ঠিক আছে? তাহলে কি কি জিনিস আমরা পড়লাম এখানে? প্রথমে বল। ফ্র্যাগমোপ্লাস্ট, তারপরে কি ছিল? তারপরে হচ্ছে ভেসিকল ছিল, তাই না? ফ্র্যাগমোপ্লাস্ট আর ভেসিকল দিয়ে হচ্ছে প্লাজমা পর্দা হলো। ওই দুটাকে আমরা কি বলছিলাম? সেল প্লেট বলছিলাম, তাই না? আচ্ছা, সেল প্লেটের মধ্যে আরও কিছু জমা হলো এদিকে, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, সেলুলোজ, হেমিসেলুলোজ। তাহলে 6টা জিনিস মনে থাকবে। ফ্র্যাগমোপ্লাস্ট, ভেসিকল, বল। ফ্র্যাগমোপ্লাস্ট, ভেসিকল, তারপর হচ্ছে ক্যালসিয়াম, প্লাজমা পর্দা তো গঠনটার নাম। তো ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, আর সেলুলোজ, হেমিসেলুলোজ, এই কয়েকটা দিয়ে গঠন হয়। প্রাণী কোষের সাইটোকাইনেসিস। দেখ, প্রাণী কোষের ক্ষেত্রে প্রথমে অ্যাক্টিন এবং মায়াসিন প্রোটিন নির্মিত
অনুনালিকা কোষ প্রাচীরের কোষ পর্দার নিচে নিরক্ষীয় তলে জমা হতে থাকে এবং মিড বডি নামক গঠন তৈরি হয়। এই যে এই জায়গাটায় যে খাঁজ তৈরি হবে, এখানে কি জমা হবে, খাঁজ বরাবর এরকম গোল করে মিড বডি। অ্যাক্টিন আর মায়োসিন নামক প্রোটিন নির্মিত অনুনালিকা কোষ পর্দার নিচে নিরক্ষীয় তলে জমা হবে। মানে এই জিনিসটা তো অ্যাকচুয়ালি গোল এরকম করে আছে, তাই না? নিরক্ষীয় তলে এরকম করে গোল করে কি হবে, অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন, মানে প্রোটিন দ্বারা নির্মিত কি তৈরি হবে, অনুনালিকাগুলো এখানে জমতে শুরু করবে, গোল করে জমতে শুরু করলো। তারপর কি হচ্ছে, এই যে গঠনটা সৃষ্টি করছে এরকম গোল ইয়ের মতো, চুড়ির মতো দেখতে, একে কি মিড বডি বলছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রোটিন দুটির আন্তঃক্রিয়ার ফলে কোষে যে সংকোচন বল সৃষ্টি হয় তার প্রভাবেই কোষ পর্দায় ক্লিভেজ বা খাঁজের সৃষ্টি হয়। তাহলে এই যে এখানে গোল করে যে এরকম করেছিল, এরা অ্যাক্টিন মায়োসিন দিয়ে যে তৈরি হয়েছিল, এরা কি করছে, অ্যাক্টিন আর মায়োসিনগুলো সবসময় সংকোচন প্রসারণের কাজ লাগে, ঠিক আছে? সংকোচন প্রসারণ, এটা মনে রাখবি, আমাদের পেশির মধ্যেও থাকে অ্যাক্টিন আর মায়োসিন। আচ্ছা, অ্যাক্টিন মায়োসিনটা সংকোচন হবে, সংকোচন হলে কি হবে, এই যে খাঁজ তৈরি হবে, খাঁজটা আরও ইয়ে হবে, এই গোলটা আরও ছোটো হয়ে যাবে সংকোচন হলে, তাই না? এই গোলটা সংকোচন হলে আরও ছোট হয়ে যাবে, তাহলে এই দিকটাও টান খাবে, আরও এই দিকটাও টান খাবে, এই খাঁজটা বড় হয়ে যাবে, ক্লিভেজ বা খাঁজটা এরকম বড় হতে হতে একসময় দুটা কোষের সৃষ্টি হয়ে যাবে, ওটাই বলেছে। তাহলে বোঝা গেল, তাই না? এবার কি মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব বা কাজগুলি হলো বৃদ্ধি, বহুকোষী জীবের ভ্রূণ অবস্থায় পরিস্ফুরণের, জন্মের পর স্বাভাবিক অবস্থায় দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে মাইটোসিস বিভাজনের ভূমিকা আছে, তাই না? তারপরে কি বলছে, কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ। মানে এটা তো বোঝাই যাচ্ছে যে কখনো কখনো যে আমাদের হাত কেটে যায়, পা কেটে যায়, তাই না? কিছু কিছু টিকটিকি লেজ টেজ সব জায়গাতেই যখন নতুন করে আমাদের ইয়ে করতে হয়, ওই জায়গাগুলো রিপেয়ার করতে হয়, তখন কি করতে হয়, 2N থেকে 2N হতে হবে, তাই না? অর্থাৎ মাইটোসিস হতে হবে দেহকোষ। আচ্ছা, এখানে কি বলছে, জীবদেহে অবিরত কোষের মৃত্যু ঘটে, ঠিক যেমন প্রত্যেক 3 থেকে 4 মাসে আমাদের আরবিসি যেটা আছে, রেড ব্লাড সেল, ঠিক আছে, সেগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় 3 থেকে 4 মাসে। তো সেগুলোকে আবার তৈরি হতে হবে, নাহলে তো মরে যাবে। আচ্ছা, তারপর কি বলেছে, পুনরুৎপাদন, ওই টিকটিকি লেজ টেজ যেগুলো বললাম, ঠিক আছে, সেটাই পুনরুৎপাদনের বা রিজেনারেশনের উদাহরণ। দেখ, চিংড়ি, কাঁকড়া, এদের পাটাও ছিল, পড়েছিলাম আগের দিন, তাই না? এদের পা ছুটে গেলে, তারা মাছের বাহু ছুটে গেলেও আবার বাহু তৈরি হয়ে যায়। এই পদ্ধতিকে কি বলা হয়, অটোটমি বলা হয়, অটোটমি। তারা মাছের যে ওই হাত ছুটে আবার তৈরি হয়, এটাকে অটোটমি বলা হয়। আর প্রজননের ক্ষেত্রে কি বলছে, অনেক এককোষী বা বহুকোষী জীবদেহে অযৌন জনন মাইটোসিস, ওইটাও তো পড়েছিলাম, ওই গাছের ডাল পুঁতে যখন আবার হচ্ছিল অঙ্গজ জনন যেটাকে বলছে। তাছাড়া অযৌন জনন পদ্ধতিতে মাইটোসিস পদ্ধতি কাজে লাগে। যখন আমরা ওগুলো পড়বো তখন আমরা দেখবো কিভাবে কিভাবে কাজে লাগছে, ঠিক আছে? এর পরের টপিকই আছে ওগুলো। আচ্ছা, যেমন দেখ উদাহরণ দিয়েছে, ইস্ট, অ্যামিবা, প্যারামেশিয়াম, হাইড্রার কোরকোদ্গম ঘটে, ঠিক আছে? এগুলোর মধ্যে কি দেখা যায়, এই কোরকোদ্গমে মাইটোসিস দেখা যায়। তারপরে উদ্ভিদের যে অঙ্গজ জনন, মানে যেটা বললাম গাছের ডাল পুঁতে বা আরও বিভিন্ন রকম করে হয়, তাই না? সেগুলোর ক্ষেত্রেও কি হয়ে যায়, মাইটোসিস কাজ করে। এই যে এখানে শর্টকাটে তোকে মেন জিনিসগুলো দিয়ে দিয়েছে একটা বক্স করে। প্রোফেজে কি ঘটছে দেখ, ক্রোমাটিনের ঘনীভবন, ক্রোমোজোম সৃষ্টি, বেমতন্তু গঠন শুরু, নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দার অবলুপ্তি। এই ছকটা মুখস্থ করলেই ওগুলো সব সহজে মুখস্থ হয়ে যাবে। প্রথমে ছকটা মুখস্থ করবি। মেটাফেজে কি বলছে, বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি সেজে যায়, এটাই মেন বলেছিলাম, তাই না? আর ক্রোমোজোমের সাথে বেমের সংযুক্তি ঘটে যায়। অ্যানাফেজে কি হয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে, অপত্য ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে চলন শুরু করে। টেলোফেজে কি হচ্ছে, বেমতন্তু বিলুপ্তি ঘটছে, ক্রোমাটিন জালিকা সৃষ্টি হচ্ছে আবার ইয়েগুলো থেকে, ক্রোমোজোম থেকে। আর কি হচ্ছে, এদিকে নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব হচ্ছে। এবার সাইটোকাইনেসিসে কি বলছে,
কোষপাত বা খাদ সৃষ্টির মাধ্যমে। প্রাণী কোষে খাদ সৃষ্টি হবে বাইরের থেকে ভেতরের দিকে, পরিধি থেকে কেন্দ্রের দিকে, আর কোষপাত সৃষ্টি হবে কিসেতে? উদ্ভিদ কোষে, তাই না? সেটা কেন্দ্র থেকে সবসময় বাইরের দিকে, পরিধির দিকে। আচ্ছা, এখানে উদ্ভিদ কোষ, ওই ছবিগুলো তো প্রাণী কোষের দিয়েছিল সব, এখানে উদ্ভিদ কোষের ছবিগুলো দিয়ে দিয়েছে। প্রোফেজে কেমন হবে, মেটাফেজে কেমন, অ্যানাফেজে কেমন, টেলোফেজে কেমন, আর হচ্ছে কি টেলোফেজের একদম এন্ডে কেমন হয়ে যাবে সেটা দিয়ে দিয়েছে। দেখ কি বলেছে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোসিসের মধ্যে পার্থক্য। কোথায় কোথায়? বেমতন্তুর গঠনে পার্থক্য। এই যে অ্যাস্ট্রাল আর অ্যানাস্ট্রাল দেখলাম আমরা, তাই না? উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের মাইক্রোটিউবিউল থেকে অ্যাস্ট্রাল রশ্মি গঠন ছাড়াই বেমতন্তু সৃষ্টি হয়, এই জন্য অ্যানাস্ট্রাল বলা হয়। আর এখানে কি হয়, দুটি সেন্ট্রোজোম থেকে অ্যাস্ট্রাল রশ্মি গঠনের দ্বারা বেমতন্তু সৃষ্টি হয়। এই দেখ এখানে ছবিগুলো দেখ, এখানে কি কোনো ইয়ে আছে, ওই কি যেন বলে, সেন্ট্রোজোম আছে উদ্ভিদ কোষের ছবিগুলো? নেই। তাহলে সেন্ট্রোজোম থেকে অ্যাস্ট্রাল রশ্মি সৃষ্টি হয়ে বেমতন্তু গঠন হচ্ছে না, এমনি এমনি সাইটোপ্লাজম থেকে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই এখানে সেন্ট্রোজোম নেই, নো সেন্ট্রোজোম। ছবি আঁকার সময় ভুল করবি না কিন্তু। এখানে এই ডিরেক্ট এরকম করে তৈরি হচ্ছে বেমতন্তুগুলো। আর সাইটোকাইনেসিসের পার্থক্য কি? অভিমুখ বললাম, কেন্দ্র থেকে বাইরে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর প্রাণী কোষের ক্ষেত্রে কি বাইরের থেকে কেন্দ্রের দিকে। কৌশল কি? কৌশলের মধ্যে কোষপাত সৃষ্টি, আর এখানে খাঁজ বা ক্লিভেজ সৃষ্টি। আর এদিকে কি হয়ে যাচ্ছে? কারণ। কারণ কি বলছে? ফ্র্যাগমোপ্লাস্ট ও সেল প্লেট গঠন দ্বারা ঘটে, আর এখানে কি অ্যাক্টিন মায়োসিন প্রোটিন তন্তুর সংকোচনের ফলে ঘটে। এবার চলে আসছি কি মিওসিসে। আচ্ছা, মিওসিসে কি হয়? হ্যাঁ, আর একটু কি আছে, একটা টপিকই আছে আর। হ্যাঁ, লাস্ট টপিক মিওসিস। দেখ মাইটোসিসে আমাদের কি ছিল, 2n থেকে 2n ছিল, তাই না? আর মিওসিসে কি হচ্ছিল, 2n থেকে প্রথমে দুটা n তৈরি হবে, আর এই n থেকেও কি হবে, একদম মাইটোসিসের মতোই একটা n থেকে দুটো করে n তৈরি হবে। তাহলে একটা ফাইনালি কি হলো, একটা 2n থেকে চারটা আমাদের n তৈরি হচ্ছে। এটাই হচ্ছে কি আমাদের মিওসিস। ঠিক আছে? আচ্ছা, এখানে কি ছিল, ডিএনএ এর পরিমাণ 4C থেকে 2C হয়ে যাচ্ছিল, তাই না? আর এখানে কি হয়ে যাবে, 4C এর থেকে সবগুলো C করে হবে। ঠিক আছে? 4C এর থেকে C, আর এখানে মাইটোসিসে কি ছিল, 4C এর থেকে 2C। আগের দিন এগুলো ডিটেলে বলেছি সব। হ্যাঁ, আগের দিন না বুঝলেও এইগুলো পড়া আজকে যখন হয়ে যাবে তখন আগের দিনের পড়াটা দেখবি, পড়বি, তখন দেখবি যে বুঝতে পারছিস ভালো করে। আচ্ছা, এটা থাক এখানে। মিওসিস, যে কোষ বিভাজনে মাতৃকোষের তুলনায় অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় তাকেই মিওসিস বলে। ঠিক আছে? মিওসিস বা হ্রাস বিভাজন বলে, যেহেতু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বিভাজনে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড জনন কোষের সৃষ্টি হয়। এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায় বলে একে কি বলে, হ্রাস বিভাজন বলা হয়। মিওসিস সম্বন্ধে আচ্ছা কিছু কিছু তোকে পয়েন্ট বলে দিয়েছে, এগুলো তোকে জানতে হবে মিওসিস সম্পর্কে পড়ার জন্য। যেমন কি সমসমস্ত ক্রোমোজোম, আমরা জানি আগের থেকেই সমসমস্ত ক্রোমোজোম কাকে বলবো। এই যে এই ছবিটাই যদি আমরা দেখি, কোথায় গেল আগের পেজের ছবিটা? আচ্ছা, আমি নতুন ছবি আঁকছি একটা। এই যে এই ছবিটা যদি আমি দেখি, ঠিক আছে, এটা ধর নিউক্লিয়াস, বড় করে আঁকলাম। এটার পাশে যেটা থাকবে
একই কালি দিয়ে রাখছি, সেগুলো হচ্ছে কি সমসমস্ত। সমসমস্তগুলো একই রকম দেখতে হবে, ঠিক আছে? এগুলো এগুলো দেখ, ছোট আঁকছি নীলটা আর লালটা বড়, তাহলে এটা হচ্ছে কি সমসমস্ত। লালের সঙ্গে লালটা সমসমস্ত ক্রোমোজোম, নীলের সঙ্গে নীলটা সমসমস্ত ক্রোমোজোম। আর একটা ক্রোমোজোমের মধ্যে যে দুটা ক্রোমাটিড তাদেরকে কি বলবো? সিস্টার ক্রোমাটিড। ক্রোমাটিড। আর এদেরকে কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড। সমসমস্ত ক্রোমোজোমের দুটা আলাদা ক্রোমোজোমের যে ক্রোমাটিড তারা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, কিন্তু একটা ক্রোমোজোমের মধ্যে দুটা ক্রোমাটিড হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, এবার কি বলছে দেখ, এটাকে কপি করে রাখি, কাজে লাগবে বারবার। কপি। ডিপ্লয়েড কোষে পিতৃ এবং মাতৃকোষ থেকে পাওয়া একটি করে মোট দুটি একই আকার, আকৃতি এবং জিন বিশিষ্ট ক্রোমোজোমের জোড়াকে সমসহস্র বা হোমোলোগাস ক্রোমোজোম বলে। ওটা বলেছি তোদেরকে, একটা সেট কার থেকে পাওয়া? বাবার থেকে পাওয়া। আরেকটা সেট কার থেকে পাওয়া? একটা লাল একটা নীল মায়ের থেকে। ব্যাখ্যা: মানুষের ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, জানি আমরা, তাই না? অর্থাৎ 23টি ক্রোমোজোম বিশিষ্ট হয়, ঠিক আছে? আমাদের 23 জোড়া ক্রোমোজোম কোথায় থাকে? দেহকোষে। আর জননকোষে কয়টা থাকে? 23টা থাকে, ওটাই বলেছে। শুক্রাণু আর ডিম্বাণু কি হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, ওই জন্য 23টা ক্রোমোজোম বিশিষ্ট হয়। শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় তখন কি হয়? ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। 23টা মিলে 46টা হয়, অর্থাৎ 2n = 46। এর ফলে কি জাইগোটের প্রত্যেকটি ক্রোমোজোম একই জিন সম্পন্ন আর মানে আর একটি করে ক্রোমোজোম পেয়ে যায়, ওয়াই ক্রোমোজোম ব্যতীত। মানে জাইগোট যেটা গঠন হচ্ছে, একই রকম ক্রোমোজোম একটা বাবার থেকে পেলো এক সেট মায়ের থেকে পেলো, ঠিক আছে? খালি এক্স আর ওয়াই এই জিনিসটা খালি আলাদা হবে। এদের সমসমস্ত ক্রোমোজোম বলা হয়। যেমন মানুষের দেহকোষে 1 থেকে 22 নং ক্রোমোজোম জোড়ার প্রত্যেকটি একটি করে সমসমস্ত ক্রোমোজোম থাকে। উল্লেখ্য কি মিওসিস বিভাজনের সময় সাইনাপটোনিমাল কমপ্লেক্স নামক মই বা চেনের মতো বিশেষ প্রোটিন দ্বারা প্রত্যেকটি সমসমস্ত ক্রোমোজোম জোড়া পরস্পরের সঙ্গে জোটবদ্ধ হয়, ঠিক আছে? সাইনাপটোনিমাল কমপ্লেক্স দ্বারা কি হয়? এরা পরস্পরের সাথে জোটবদ্ধ হয়, ক্রোমোজোমের সমসমস্ত ক্রোমোজোম জোড়াগুলো। সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার এই পদ্ধতিকে সাইনাপসিস বা জোড়বদ্ধ সমসমস্ত ক্রোমোজোমগুলোকে বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়, ঠিক আছে? এগুলো আমরা পরে আবার পড়বো, তখন ভালো করে বুঝবো কেন কি বলা হচ্ছে। এবার সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড দেখেইছি আমরা ছবিতে, তাই না? দেখি বই ভাষাটা পড়ে নিই। কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় ডিএনএ প্রতিলিপিকরণের ফলে প্রত্যেকটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড বিশিষ্ট তৈরি হয়ে যায়, ঠিক আছে? প্রথমে তো একটা ক্রোমাটিডই একটা ক্রোমোজোম থাকে যখন অ্যানাফেজ দশায় ছিঁড়ে গেল, তাই না? একটা ক্রোমাটিডই তখন নতুন কোষের একটা ক্রোমোজোম। কিন্তু পরে যখন আবার ইন্টারফেজ হচ্ছে, পরের ইন্টারফেজ হয়ে এস দশায় আবার ডবল হয়ে গেল, তখন ক্রোমাটিডগুলোও ডবল হয়ে গেল, একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড হয়ে গেল। এই ক্রোমাটিড দুটোকে সিস্টার ক্রোমাটিড বলে। আর একই ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি তার সমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির সাপেক্ষে কি নন সিস্টার ক্রোমাটিড, বললাম একটু আগেই, তাই না? এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এই দুটা সিস্টার ক্রোমাটিড, এই দুটাও পরস্পরের সিস্টার ক্রোমাটিড, বাট এটা এদের দুজনের জন্য কি নন সিস্টার হয়ে গেল। আচ্ছা, মিওসিস বা মাইটোসিসের আগে ইন্টারফেজের এস উপদশায় ক্রোমোজোমের ডিএনএ দ্বিগুণ হয়। পরবর্তীতে কোষ বিভাজনের সময় দ্বিগুণিত ডিএনএ ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডে বিন্যস্ত হয়। মিওসিস বিভাজনের প্রোফেজ 1 দশায় এই দ্বিগুণিত ক্রোমোজোম তার সমস্ত ক্রোমোজোমের পাশে জোড়া রূপে অবস্থান করে, ঠিক আছে? জোড়ায় জোড়ায় অবস্থান করছে। এই জোড়ার একটি ক্রোমোজোমের ক্রোমাটিড ও তার সমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিড হলো
পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। এই যে জোড়াটার মধ্যে একটার ক্রোমাটিড অন্যটার দুটার সাপেক্ষেই কি হয়ে গেল, নন সিস্টার ক্রোমাটিড, তাই বলেছে। প্রত্যেকটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড রূপে অবস্থান করে বলে প্রত্যেকটি বাইভ্যালেন্ট 4টি ক্রোমাটিড দ্বারা গঠিত হয়। এদেরকে কি টেট্রাড বলে। এই যে এই গোটা গঠনটার মধ্যে 4টা আমি দেখতে পাচ্ছি, দুটা সমস্ত ক্রোমোজোম, আবার দুটার মধ্যে দুটা করে বাহু, তাই না? তাহলে এদের গোটাটাকে আমি কি বলবো, একেবারে 4টা আমি বাহু দেখতে পাচ্ছি, 4টা ক্রোমাটিড আছে টোটাল, এদেরকে আমরা বলবো কি টেট্রাড। ঠিক আছে, আর এদেরকেই আমি কি বলছিলাম, বাইভ্যালেন্ট বলছিলাম। যদি আমি ক্রোমোজোমের সাপেক্ষে দেখি যে এটা একটা ক্রোমোজোম, এটা আরেকটা ক্রোমোজোম, ওই জন্য এদেরকে বাইভ্যালেন্টও বলবো। আবার যদি আমি ক্রোমাটিডের সাপেক্ষে দেখি 4টা ক্রোমাটিড, ওই জন্য এদেরকে আমরা কি টেট্রাডও বলবো। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। কোথায় গেল? হ্যাঁ, এবার মিওসিসের শুরু হয়ে যাচ্ছে, মিওসিসটা শুরু হয়ে যাচ্ছে। মিওসিসের প্রধান বৈশিষ্ট্যসমূহ। মিওসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে ঘটে, মিওসিস 1 আর মিওসিস 2। এই দুটা পর্যায়ের মধ্যবর্তী দশায় কি বলেছিলাম কালকে, ইন্টারকাইনেসিস। ঠিক আছে, তাহলে একবার বিভাজন ঘটছে, আমরা জানি জেনারেলি বিভাজনের মাঝখানে কি থাকে, ইন্টারফেস থাকে, তাই না? কিন্তু এখানে দুটা বিভাজনকেই আমি একেবারে কি বলবো, একটা মিওসিস বলবো। মিওসিস 1 আর মিওসিস 2 দুবার বিভাজন হবে, দুবারকেই আমি একেবারে মিলে কি বলবো, আমি যে মিওসিস হচ্ছে, মিওসিস 1 আর মিওসিস 2 মিলে মিওসিস হচ্ছে। আর এদের মাঝখানের যে দশাটা, ছোট্ট একটা দশা হয়, ছোট না, এই দশাটাকে কি বলা হয়, ইন্টারকাইনেসিস। মানে মিওসিস 1 আর মিওসিস 2 এর যে ইন্টারফেজ, সেটার নামই হচ্ছে ইন্টারকাইনেসিস। বোঝা গেল? আচ্ছা, তবে এই দশায় ইন্টারফেজের মতো ডিএনএ সংশ্লেষ ঘটে না। এখানে মিওসিসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। এই যে এখানে আমি প্রথমে ছবি এঁকেছিলাম, বলেছিলাম না প্রথমে ভুল আঁকছি, পরে কেন ভুল আঁকছি ওটা ঠিক করে দিলাম, এখানে মুছে মুছে কেন হবে বুঝে, তাই না? এখানে তখন আমরা কি দেখছিলাম, ডিএনএ ডবল কিন্তু হচ্ছিল না। আমাদের ইন্টারফেজের এস দশায় ডিএনএ ডবল হয় জেনারেলি, কিন্তু এখানে যে ইন্টারকাইনেসিস, এই যে মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানে যে ইন্টারকাইনেসিস, এটা ইন্টারকাইনেসিস। ঠিক আছে, এখানে কি ডিএনএ ডবল হচ্ছিল? 2C এর থেকে দেখ 2C ছিল কিন্তু ইন্টারকাইনেসিসে। ঠিক আছে, 2C ছিল এখানে, এখানেও দেখ 2C আছে ডিএনএ, কারণ এটা তো অলরেডি ডবল আছে, আর কি ডবল হবে, এটা তো ছিঁড়ে যাচ্ছিল না। মিওসিস 1 এ তো ছিঁড়ে যায় না, যা সমস্ত ক্রোমোজোমগুলো দুটা কোষ সৃষ্টি করে দেয়, সমস্ত ক্রোমোজোমগুলো চলে যায় দুদিকে, কেউ ছিঁড়ে যায় না। ছিঁড়ে যখন যায় না, তাহলে ডিএনএ ডবলও হবে না, 2Cটা 2Cই থাকবে। তারপরে এখান থেকে যখন মিওসিস 2 হবে, একদম ইয়ের মতো, মাইটোসিসের মতো, তখন এটা ছিঁড়ে গিয়ে হাফ হয়ে যাবে, কিন্তু তখনও ডবল হওয়ার কোনো দরকার নাই, কারণ পরে তো আর বিভাজন হবেই না। আচ্ছা, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টারকাইনেসিস যে দশাটা আছে, এই দশায় কোনো ডিএনএর সংশ্লেষ ঘটে না। এখানে মিওসিসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। দেখ মিওসিসের বৈশিষ্ট্যগুলি কী কী। মিওসিস 1 এর আর কি, মিওসিস 1 এ ক্রোমোজোমের পৃথকীকরণ। মিওসিস 1 এ কী হয়, মিওসিস 1 এর প্রোফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের অংশ বিনিময়ের মধ্যে ক্রসিং ওভার ঘটে। আচ্ছা, বলছি ক্রসিং ওভার মানে কি। অ্যানাফেজ 1 দশায় কি হয়, সমস্ত ক্রোমোজোমগুলির অ্যানাফেজীয় চলন ঘটে, দুটা বিপরীত মেরুর দিকে চলে যায়। ঠিক আছে, তারপরে কি, অর্থাৎ দুটি সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। বুঝতে পারছিস? এই যে সমস্ত ক্রোমোজোম দুটা ছিল, প্রথমে কি হচ্ছে, এখান থেকে ছিঁড়ে যাচ্ছে কি, দেখ 4টা করেই আছে, ছিঁড়ে যাচ্ছে না, তাহলে সমস্ত ক্রোমোজোম যারা ছিল তারা দুটা বিপরীত মেরুর দিকে চলে গেল, এটাকেও অ্যানাফেজীয় চলন বলবো। এটাকে মিওসিস 1 এর প্রোফেজ, ওই জন্য এটাকে প্রোফেজ 1 বলছে। ঠিক আছে, প্রোফেজ 1 দশায় কি হচ্ছে, এরা প্রথমে সাজছে,
অ্যানাফেজ 1 দশায় কি হচ্ছে, অ্যানাফেজ 1 দশায় এরকম করে বিপরীত ছিটছে না, কিন্তু বিপরীত মেরুর দিকে চলে যাচ্ছে। আচ্ছা, ওই জন্য 2n থেকে n হয়ে যাচ্ছে এই দশাটাতেই, তাই না? আচ্ছা, এবার কি বলছে, উল্লেখ্য যে মাইটোসিসে প্রতিটি দ্বিগুণিত ক্রোমোজোম ক্রোমাটিডগুলির পৃথকীকরণ ঘটে। ওই যে দ্বিগুণিত ক্রোমোজোমের মানে এই যে মাঝখান থেকে যে ছিঁড়ে যায় ওটাকেই বলছে বইয়ের ভাষায়। মিওসিসে কি বলছে, মিওসিস 2-তে ক্রোমাটিডের পৃথকীকরণ কিভাবে ঘটে, ঠিক আছে? মিওসিস 2 এর সঙ্গে মাইটোসিসের খুবই সাদৃশ্য আছে, তবে মিওসিস 2-তে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম অংশগ্রহণ করে, পক্ষান্তরে মাইটোসিসে কি ডিপ্লয়েড সংখ্যক, তাই না? এই যে আমরা কোথায় গেল ওই জিনিসটা, এই যে এই জিনিসটা দেখ, এখানে 2n থেকে 2n হচ্ছিল, কিন্তু এই জায়গাটায় কি হচ্ছিল, n থেকে n হচ্ছিল দুটা, ওটাই বলেছে। এখানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হচ্ছিল মাইটোসিসে, কিন্তু মিওসিসে কি হচ্ছিল, হ্যাপ্লয়েড থেকেই হ্যাপ্লয়েড হচ্ছিল, বাট বাকি সব কিছু একই রকম, ঠিক আছে? কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ, এবার মিওসিস 2 দেখ, মিওসিস 2-তে তো বললাম এটা হ্যাপ্লয়েড অংশ নেয়। এই দশায় হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হলে দুটি সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে দুই মেরুর দিকে গমন শুরু করে। এই যাক, এখান থেকে দুটা কোষ সৃষ্টি হয়ে গেল। এবার এখানে এই দুটার মধ্যে একটাকে দেখিয়েছে কেমন করে হয়। একটার মধ্যে এই দুটা প্রথমে কি এরকম করে কানেক্টেড অবস্থায় ছিল, চারটা দাবন মাঝখান থেকে ছিঁড়ে দুদিকে চলে যাচ্ছিল, ওটাই এখানে দেখিয়েছে ডিরেক্ট, ঠিক আছে? এই দুটার মধ্যে যে একটা হলো একটা করে, সেই একটা এইভাবে বিভাজিত হবে, ওটাই বোঝাচ্ছে ছবিতে, ঠিক আছে? এটা একদম মিওসিসের মতো না, মাইটোসিসের মতো না, ছবিটা মাঝখান থেকে ছিঁড়ে গেল দুদিকে চলে যাচ্ছে, ওটাই বলেছে। মাইটোসিসের মতো ক্রোমোজোম সংখ্যা এক্ষেত্রেও বিভাজন শেষে একই থাকে, তাই এই বিভাজনকে সমবিভাজন বা হোমোটাইপিক বিভাজনও বলা হয়। এর অপর নাম মিওটিক মাইটোসিস। আগের দিনই পড়েছি এগুলো আমরা সব, তাই না? ক্রোমোজোমের সংখ্যার হ্রাস, ক্রোমোজোমের সংখ্যার হ্রাস কিসে পাচ্ছে, মিওসিস 1-এ না 2-এ? মিওসিস 1-এ, তাই না? দুটা সেট থেকে একটা করে সেট হয়ে গেল, আর সেকেন্ডটায় তো জাস্ট ছিঁড়ে যাচ্ছে জন্য তাহলে ক্রোমোজোমের সংখ্যা কমছে না, ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, মিওসিস আর ক্রসিং ওভার জিনিসটা কি, ওটা তোদের এখন ডিটেইলে নেই, ওই জন্য পড়তে হবে না। মনে রাখবি প্রোফেজ 1-এ ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার মানে অ্যাকচুয়ালি কী বলতো, এই যে দুটা যে আমাদের ক্রোমোজোম এরকম করে সেজে যাচ্ছিল, সমস্ত ক্রোমোজোম দুটা ছিল এরকম, তাই না? এদের মধ্যে কি হবে ক্রসিং ওভার বলতে, এই যে এই জিনিসটা এটার ওপর এরকম করে ধর উঠে গেল, এখানে এদের মধ্যে বাহুগুলো এখন এক্সচেঞ্জ হয়ে গেল। এখানের কিছুটা জায়গা ধর এখানে নীল কালি দিয়ে আঁকছি, এটা নীল কালির ছিল ধর, আর এটা লাল কালি দিয়ে আমি আঁকছি। তো ক্রসিং ওভারের ফলে কি হয়ে গেল, এটা এখানে গেল, তারপরে আবার সরে গেল তোর ধর এই লালটা আবার সরে গেল এরকম করে, কিন্তু সরে যাওয়ার সময় কি হচ্ছে, এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে দুজনের মধ্যে, এখানে এর নীল চলে আসছে আর এখানে এর লাল চলে আসছে, ঠিক আছে? জিনিসপত্র আদান প্রদান হয়ে যাচ্ছে। ওই জন্যই মানে হুবহু বাবা মার সঙ্গে আমরা একই রকম হই না, ক্রোমোজোমগুলো যা খুশি করে, এগুলা তো একটা বাবার একটা মায়ের থেকে প্রাপ্ত। তোর এটা ধর বাবার শরীরের ক্রোমোজোম, বাবার শরীরের এটা কি জনন মাতৃকোষ, ঠিক আছে? তো এটার থেকে যখন স্পার্ম তৈরি হবে, তো তখন কি হবে, তার আগে এই যে সমস্ত ক্রোমোজোম ছিল তাদের মধ্যে কিছু অংশের আদান প্রদান হয়ে যাবে। ওই জন্য তোর বাবার থেকে প্রাপ্ত, বাবার যে মায়ের থেকে প্রাপ্ত, মানে তোর ঠাকুরদার থেকে প্রাপ্ত আর ঠাকুমার থেকে প্রাপ্ত যে ক্রোমোজোম দুটা, ওটার মধ্যে ওগুলো তো আলাদা, কেউ বলছে লম্বা হও, কেউ বলছে বেটে হও, তো ওগুলোর মধ্যে আদান প্রদান হয়ে মিক্সড হয়ে একদম নতুন একটা বৈশিষ্ট্য কিছু তৈরি হয়ে যাবে, এর মধ্যেও নতুন একটা কিছু হয়ে যাবে, এর মধ্যেও নতুন একটা কিছু তৈরি হয়ে যাবে। বাট মানে তোর বংশের থেকে থাকবে, কিন্তু এলোমেলো হয়ে যাবে, সব এলোমেলো ওরকম হয়ে, এটা ধর তুই পেয়ে গেলি, এটা ধর তোর ভাই বা বোন পেয়ে গেল, ঠিক আছে? এটা একটা স্পার্ম তৈরি করলো, এটা আরেকটা স্পার্ম তৈরি করলো। যখন স্পার্ম তৈরি করবে তখন একটা সেট পাবে, তাই না? দুটা সেটের থেকে সমস্ত ক্রোমোজোমের থেকে কি, আমরা তো ওটাই পড়লাম এতক্ষণ ধরে, একটা চলে যাচ্ছিল একদিকে, আরেকটা চলে যাচ্ছিল আরেক দিকে, এটা একটা স্পার্ম হয়ে গেল, এটা একটা স্পার্ম হয়ে গেল, তাই না? তাহলে এটা যে পাবে সে একরকম হবে,
বৈশিষ্ট্যটা বাবার একদম হুবহু হবে না, কারণ বাবার শরীরে তো গোটাটাই লাল ছিল, তাই না? গোটাটাই লাল ছিল, তো বাবার মতো হবে না, বাবার থেকে একটু অন্যরকম হবে। এও বাবার মতো হবে না, কারণ বাবার শরীরে গোটাটাই লাল নীল ছিল, এর একটু লাল আছে, ওই জন্য বাবা মায়ের সঙ্গে সন্তান সন্ততিটা একটু একটু চেঞ্জ হয়। তো এগুলো সব ক্রসিং ওভারের জন্যই হয়। ক্রসিং ওভারটা কোন ফেজে ঘটে? প্রোফেজ ওয়ানে, মনে রাখবি। প্রোফেজ ওয়ানে মানে মিওসিস ওয়ানের প্রোফেজে, মিওসিস ওয়ানের প্রোফেজে মানেই প্রোফেজ ওয়ানে। আচ্ছা, এবার দেখ আমাদের কোথায় ছিল, মিওসিসটা তো হয়ে গেল। এবার মিওসিসের গুরুত্ব দেখছি, ক্রোমোজোম সংখ্যার হ্রাস, এটা মিওসিসের গুরুত্বের মধ্যেই পড়ে। ঠিক আছে, মিওসিস ওয়ানে সমস্ত ক্রোমোজোমগুলি দুই বিপরীত মেরুতে পৌঁছায় ও অপত্য কোষগুলিতে সমান সংখ্যায় কি বিন্যস্ত হয়। এর ফলে অপত্য কোষে কোথায় গেল, হ্যাঁ, এর ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কমে দেহকোষের অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, ক্রসিং ওভার মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান দশায় যে পদ্ধতিতে সমস্ত ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের সমতুল্য অংশের বিনিময় ঘটে তাকেই ক্রসিং ওভার বলে। ও, ক্রসিং ওভারটা দিয়ে উঠছে তোদের বইয়ে, ভালো করেই দেখ। এই যে এই ছবিটাই তো আমরা আঁকলাম না, ছবিটা দেখতে পাচ্ছিস যে একই জায়গাগুলো, একই রকম যে জায়গা, সেগুলোর মধ্যে খালি এক্সচেঞ্জ হচ্ছে। দেখ, এর এ ক্যাপিটাল ছিল, এর স্মল ছিল, ওভারল্যাপ হয়ে গেল, তারপরে এর ডানটিটা এখানে জুড়ে গেল, এর ডানটিটা এখানে জুড়ে গেল, বিয়ের উপরে দেখ স্মল এ হয়ে গেছে এখন, আর এখানে ক্যাপিটাল এ হয়ে গেছে। তাহলে নতুন রকম ক্রোমোজোম সৃষ্টি হয়ে গেল, তাই না? এরা যখন আলাদা আলাদা হচ্ছে, তারাও আলাদা আলাদা হয়ে গেল, সব চারটা স্পার্মি একদম আলাদা আলাদা হয়ে গেল, সব মিক্সড হয়ে গেল। একটা এই বাবার মতো পিওর থাকলো, বাবার মতো পিওর পাচ্ছে আকাশি কালির, আরেকটা বাবার মতো পিওর এই হলুদ কালির পাচ্ছে, কিন্তু বাকি দুটা কি হয়ে গেল, এরা হচ্ছে মিক্সড। তাহলে এর থেকে বাচ্চা হলে আর এর থেকে বাচ্চা হলে কি হবে, ওরা একদম বাবার মতো বা মায়ের মতো হুবহু হবে, মানে এই বৈশিষ্ট্যটা হুবহু হবে। আরও তো ক্রোমোজোম আছে, ওখানে মিক্সড হয়ে যেতে পারে, তাই না? এই ক্রোমোজোমে যেই সব জিন আছে সেগুলোকেই একদম হুবহু সেম হবে, বাট এই দুটা ক্রোমোজোমে যেসব জিন আছে সেগুলো কিন্তু বাবা বা মায়ের মতো একদম হবে না, মিক্সড টাইপের হবে, মানে ওই ঠাকুরদা ঠাকুমার মিক্সড টাইপের কিছু একটা হবে। কোথায় গেল, গুলিয়ে যাচ্ছে সব, একটু বারবার পড়লে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রথমবার গুলানোরই কথা। আর এটা একবারেই পড়াতে হবে গোটাটা, এটা যদি ধীরে ধীরে পড়াই এটা আরও গুলিয়ে যাবে, প্রথমগুলো ভুলে যাবি, আরও মিক্সড হয়ে যাবে মাথায়। যাই হোক, বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, ক্রসিং ওভারে তাহলে কি হচ্ছে, দুটা নন সিস্টার ক্রোমাটিড, যে এদিকে দেখ, এটা আর এটা নন সিস্টার ক্রোমাটিড, এদের মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে অংশের আদান প্রদান হচ্ছে, তাই না? ওটাই বলেছে যে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে সমতুল্য অংশের মধ্যে বিনিময় ঘটে, এদেরকেই ক্রসিং ওভার বলে। এর ফলে ক্রোমোজোমের অ্যালিলগত বিন্যাসের পরিবর্তন ঘটে। অ্যালিল মানে ওই নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদানকারী জিনকেই আমরা অ্যালিল বলি, মানে একই জিনের বিভিন্ন রূপ। একজন দেহের দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী একটা জিনের একটা রূপ হচ্ছে কি, যে বলছে লম্বা করো, সেটা একটা অ্যালিল, আরেকটা বলছে বেটে করো, সেটা আরেকটা অ্যালিল। পদ্ধতিতে কি বলেছে, প্রথমে দুটি সমসমস্ত ক্রোমোজোম পাশাপাশি বিন্যস্ত হয়। এই যে একটা সমসমস্ত ক্রোমোজোম, মানে এরা দুটো সমসমস্ত ক্রোমোজোম পাশাপাশি বিন্যস্ত হয়। তারপর কি হচ্ছে, এবং সাইন্যাপসিস পদ্ধতিতে জোর বাঁধে, এদের যে জোর বাঁধার পদ্ধতিটা পাশাপাশি যুক্ত হচ্ছে, পাশাপাশি অবস্থান করছে, এদেরকে কি বলছে, সাইন্যাপসিস। ঠিক আছে, এর ফলে তৈরি হওয়া বাইভ্যালেন্ট, মানে দুটা ক্রোমোজোম আছে জন্য একে বাইভ্যালেন্ট বলে, একটু আগেই দেখলাম। এই বাইভ্যালেন্টগুলির প্রত্যেকটির সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয় এবং টেট্রাড গঠন করে। এই যে এগুলো সেন্ট্রোমিয়ার জায়গাটা ছাড়া বাকিটা কি এরকম ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে চারটা আমাদের ডানটির মতো হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে টেট্রাড বলা হচ্ছে, ওটাই বলেছে। ক্রসিং ওভারের শুরুতে নন সিস্টার ক্রোমাটিড দুটি একটি অপরটির সাথে এক্স আকৃতির মতো গঠন তৈরি করে, যাকে কায়াজমা বলা হয়। এই যে এখানে যে এক্স আকৃতির একটা গঠন তৈরি হলো এক্স, এটাকে কি বলছে, কায়াজমা। এই এক্সটাকে কিন্তু আবার ভাবিস না,
এটাও তো একটা এক্স এর মতো, তাই না? এটাকে না, এটা ক্রোমোজোম, এখানে যে ক্রস করে যাচ্ছে, তাই না? এই জায়গাটায় যে এক্স আকৃতির গঠন হচ্ছে, একে কায়াজমা বলছে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ধাপে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে খণ্ডের বিনিময় ঘটে এবং এন্ডোনিউক্লিয়েজ নামক উৎসেচক দ্বারা ডিএনএ খণ্ডিত হতে ও লাইগেজ নামক উৎসেচক দ্বারা ক্রোমাটিডের ডিএনএ জুড়তে সাহায্য করে। মানে এখানে তো প্রথমে কাটতে হবে দুটাকে, না? কাটবে কে? এন্ডোনিউক্লিয়েজ নামক উৎসেচক এসে প্রথমে কাটবে, তারপর কি লাইগেজ নামক উৎসেচক কি বলবে, যে এদেরকে আলাদা করে জয়েন করে দেবে। ঠিক আছে, তাহলে কাটে কিসের দ্বারা? এন্ডোনিউক্লিয়াস দ্বারা। আর জয়েন করে কিসের দ্বারা? ডিএনএ গুলো ওই তো কি নাম? লাইগেজ দ্বারা। লাগেজ, হ্যাঁ। লাইগেজ মানে লেগে যাও, এরকম করে মনে রাখবি, লাইগেজ লেগে যাও, আঠা দিয়ে আর কি। হয়ে গেল এটা। তাহলে এই যে ক্রসিং ওভার, এই জিনিসটা এতটুকু, এই ছবিটা আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, পরীক্ষায় যদি একটু কঠিন টাইপের প্রশ্ন দিতে ইচ্ছা করে, এটা অবশ্যই দেবে। মিওসিসের তাৎপর্য দেখ, এটাও ইম্পর্টেন্ট। মিওসিসের, আসবে পরীক্ষায়। হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। কি বলছে? মিওসিসের তাৎপর্য প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। জানি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা মানে টুয়েন, একটা তো বারবার বলেছি, টুয়েনটা যদি আমাদের এন এন না হতো, তাহলে স্পার্ম আর ওভাম মিলে কিভাবে আবার টুয়েন তৈরি হতো? তখন তো টুয়েন টুয়েন 4n হয়ে যেত, তাই না? ওটা করে জীব হয়ে যেত। হ্যাঁ, তাহলে মিওসিস পদ্ধতিতে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয়। যৌন জননে পরবর্তী ধাপগুলিতে দুটি হ্যাপ্লয়েড জনন কোষ মিলিত হওয়ার ফলে আবার ডিপ্লয়েড অবস্থা ফিরে আসে। এর ফলে কোনো প্রজাতিতে জীবের ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকে ও জিনগত সাম্য বজায় থাকে। জনন মাতৃকোষে মিওসিস না ঘটলে অপত্য কোষে সমসমস্ত ক্রোমোজোম থেকে যেত, যার ফলে দুটি গ্যামেটের ক্রোমোজোম মিলিত হয়ে জাইগোট সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে যেত। ওই যে বললাম না, টুয়েন টুয়েন মিলে 4n হয়ে যেত, ওই কথাটাই বলছে। তাহলে তো এটা অন্য কোনো প্রাণী হয়ে যেত, তাই না? কারণ ক্রোমোজোমের সংখ্যার উপরেই নির্ভর করে কোন প্রজাতির হবে সেটা। আচ্ছা, জিনগত প্রকরণ সৃষ্টি ও অভিব্যক্তি। এই যে মিওসিসের যে ক্রসিং ওভার দেখলাম, এটার জন্য কি হবে? বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হবে, তাই না? প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য, মানে একই বৈশিষ্ট্য বাবার মতো সেম টু সেম, মায়ের মতো সেম টু সেম হবে না, একটু একটু করে আলাদা হবে। আর এটা এই আলাদা আলাদা হওয়ার জন্যই কি করে, এই প্রকৃতিতে সবাই টিকে থাকতে পারে। একদম সেম টু সেম হলে কি হতো, কোনো একটা জিনিস যদি একটা রোগে মরতো একজন, সবাই যদি একদম সেম টু সেম হতো, সবাই ওই রোগে মারা যেত, তাই না? তো একটু একটু আলাদা হওয়ার জন্যই কি হয়, যে কেউ মরে গেল, কেউ বেঁচে গেল, কেউ মরে গেল, কেউ বেঁচে গেল, এরকম করে সারভাইভ করে। ওটাই বলে দিয়েছে অভিব্যক্তি। আচ্ছা, মিওসিসে ক্রসিং ওভারের সময় সমস্ত ক্রোমোজোমগুলি কি লিখেছে, কি লেখা আছে ওখানে দেখতো? সমস্ত ক্রোমোজোমগুলির কোথায় স্যার? ক্রোমাটিড অংশ নাকি, ক্রোমাটিড অংশের বিনিময় ঘটায় অ্যালিলের পুনর্বিন্যাস ঘটে। অ্যালিল মানে একই জিনের বিভিন্ন রূপ। এর ফলে অপত্য কোষে প্রকরণের সৃষ্টি হয়। এই প্রকরণ না থাকলে প্রজাতির মানে এই প্রকরণই প্রজাতির উদ্ভবে সাহায্য করে। ঠিক আছে, প্রজাতির উদ্ভবে কিভাবে সাহায্য করে? এরকম, ওটা তোরা ওই বংশ আরে পরে একটা চ্যাপ্টারে এটা ডিটেইলে আছে। বংশগতি আছে তো। হ্যাঁ, না বংশগতি না, ওটা কি যেন নাম, মাথায় আসছে না। এভলিউশন বলে যেটাকে ইংলিশে, এভলিউশন আছে না, আছে তোদের, ছেড়ে দে। দেখ তারপরে কি বলেছে, গ্যামেট উৎপাদন। যৌন জননের সময় জনন কোষ বা গ্যামেট উৎপাদনে মিওসিস গুরুত্বপূর্ণ, জানি আমরা। যৌনুক্রম বজায় রাখা। জীবের জীবনচক্রে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, তাকেই যৌনুক্রম বলে। ঠিক আছে, ওই আমাদের দেহ টুয়েন, তারপরে কি হয়ে যাচ্ছে, স্পার্মোভাম কি হয়ে যাচ্ছে, এন করে, আবার আমাদের এরা মিলিত হয়ে যখন টুয়েন তৈরি করছে, আবার এর থেকে এর শরীরে এন তৈরি হচ্ছে, আরও কারো শরীরে এন তৈরি হয়ে এন মিলে টুয়েন, তাহলে এন টুয়েন এভাবে চলতেই থাকে চক্রাকারে। এই জিনিসটাকেই যৌনুক্রম বলা হয়। এটা কি, এটার জন্য কে দায়ী? মিওসিস দায়ী, তাই না? মিওসিস আর জনন, এই দুটা মিলে এই যৌনুক্রমটা বজায় থাকে। ব্যাস শেষ। লাস্টের একটু জিনিস আছে খালি এখানে, মাইটোসিস আর মিওসিসের পার্থক্য।
কি পার্থক্য দেখ, সম্পাদনের স্থান, দেহকোষে ঘটে মাইটোসিস, আর ওই জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধির সময়ও মাইটোসিস ঘটে, আমরা আগেই পড়েছিলাম। আর এখানে কি এমনি জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি হবে তখন কি ঘটবে, মিওসিস ঘটবে। ঠিক আছে, ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি, এখানে কি সমবিভাজন, যতগুলো সেট ছিল 2n থেকে 2n, n থেকে n যা ছিল তাই, আর এখানে কি হ্রাস বিভাজন ঘটে, সবসময় 2n থেকে n হয়ে যাবে। আর এখানে কি উৎপন্ন কোষের সংখ্যা 2টা, উৎপন্ন কোষের সংখ্যা এখানে 4টা, হয়ে গেল শেষ। তাহলে এই জিনিসটা কি বারবার পড়বি, একবার দুইবার পড়বি, দেখবি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।